গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 মাস 1 দিন তো হয়ে গেল, এবার সবাই উৎসবে মাতুন। মমতা ব্যানার্জি দিন গোনা শুরু করে দিয়েছেন, সেই জন্যই তিনি 1 মাস 1 দিন এবং তারপরেও বলেছেন এই মাসটা তো 31-এ ছিল, মানে 31শে আগস্ট ছিল, সেজন্য একটা দিন বেশি হলো, 1 মাস 1 দিন। কিন্তু এই যে উনি কথাটা বলেছেন, তারপরে কিন্তু সারা দেশ জুড়ে এবং বিদেশেও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। উৎসব, রবীন্দ্রনাথের একটা কথায় উৎসব আসে, উৎসব কখন হয়? উৎসব আসে মনের থেকে। উৎসব জোর করে রাষ্ট্র চাপিয়ে দিতে পারে না। আমাদের রাষ্ট্র যদি আমাদেরকে জোর করে উৎসব হিসাবে চাপিয়ে দেয়, সেটা হচ্ছে একটা স্বৈরতান্ত্রিক ব্যাপার। তো কালকে যেটা উনি বলেছেন সেটা নিয়ে চারিদিকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আমি আসছি বিস্তারিত খবরে, বিস্তারিত আলোচনায়। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি এবং এই ভুলে যাওয়ার জন্য আমরা কিন্তু আগামী দিনটাকে, আগামী প্রজন্মটাকে আমরা কিন্তু বিলম্বিত করে দিচ্ছি। আমরা তাদেরকে সঠিক রাস্তা দেখাতে পারবো না। তো যাই হোক, মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আহ্বানকে সবাই বর্জন করেছে। 8 থেকে 80 কেউ মেনে নেয়নি, দেশ থেকে বিদেশ সবাই এটাকে বর্জন করেছে। এই আবহে মুখ্যমন্ত্রীর এই বার্তা মোটেও কাম্য ছিল না, এটাই সবাই বলছে। এবার জানি না মুখ্যমন্ত্রী কোন অ্যাঙ্গেল থেকে তিনি এই কথাটা বলেছেন, তিনি জানি না এটা এই মুহূর্তে তার পক্ষে বলা সমীচীন কিনা, বা কেন তিনি বললেন, কোন আঙ্গিকে বললেন, সেটা তার বিষয়। কিন্তু সমালোচনা কিন্তু তাকেই নিতে হচ্ছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এর সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে। তো ওই রবীন্দ্রনাথের কথায় যে উৎসবের আনন্দ আসে মন থেকে, তো যেখানে মন ভারাক্রান্ত সেখানে উৎসব কি মানায়? আমার তো মনে হয় না এবার পশ্চিমবঙ্গের পুজো সেইভাবে মাত্রা পাবে। যাই হোক, আজকে এবার অন্য প্রসঙ্গে আসি। আজকে সুপ্রিম কোর্টের দেওয়া যে সময়সীমা, 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদেরকে আন্দোলন থেকে বিরতি নিয়ে কর্মে যোগদান করার কথা বলা হয়েছিল, তারা কিন্তু আজকে কর্মে যোগদান করেনি। তারা তার বদলে স্বাস্থ্য ভবন অভিযানে গেছেন, স্বাস্থ্য ভবন পরিষ্কার পরিচ্ছন্ন করার, মানে ঝেঁটিয়ে বিদায় করা। ঝাঁটাও নিয়ে গেছে, আর সাথে নিয়ে গেছে প্রতীকী ব্রেন, মগজ ব্রেন আর চোখ দিয়ে দেখেও যেভাবে যে এটা হয়েছে, আর মগজ দিয়ে ভাবার জন্য, এবং তার এগেনস্টে লিখেছে যে এটা ভাবনা এবং কর্মের জন্য, এগেনস্টে কিছু করার জন্য নয় কিন্তু। তো এই যখন চলছিল, এরা প্রথমে প্রায় 500-600 মিটার দূরে ব্যারিকেড করা হয়েছিল, কিন্তু যখন এদের আগাতে থাকে মিছিল, এই জুনিয়র ডাক্তারদের, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মিছিল আগাতে থাকে, তখন কিন্তু ব্যারিকেড কোনো কারণ, মানে অজ্ঞাত কারণে ব্যারিকেডটাকে সরিয়ে একদম স্বাস্থ্য ভবনের গেটের কাছে প্রায় 40-50 মিটার দূর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সুতরাং তারপরে পুলিশ তাদেরকে ঢুকতে দেয়নি, সেখানে তারা বসে গেছেন এবং বসে আছেন এখনও পর্যন্ত। খবর পাওয়া পর্যন্ত তারা বসে আছেন। এর মধ্যেই 6টা 10-এ স্বাস্থ্য ভবন সূত্র আর কি, স্বাস্থ্য ভবন থেকেই জানানো হয় তাদেরকে, এদের যে আন্দোলনরত ছাত্ররা আছেন, জুনিয়র ছাত্ররা, তাদের ডাক্তাররা, তাদেরকে মেল করা হয় যে উচ্চ পর্যায়ে, সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, তাদের সঙ্গে তারা বৈঠকে বসতে পারেন, এবং 10 জন, মানে ব্র্যাকেটে লেখা ছিল 10 পিপল। কিন্তু এরা জুনিয়র ডাক্তাররা তাতে কোনো
সারা শব্দ দেয়নি। 7:30টার সময় দেখতে পেলাম নবান্ন থেকে চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী, উনি একটি বক্তব্য রাখলেন। সেই বক্তব্যে তিনি বললেন যে জুনিয়র ডাক্তারদেরকে আহ্বান করা হয়েছিল, কিন্তু জুনিয়র ডাক্তাররা সাড়া দেয়নি। মুখ্যমন্ত্রী 7:30টা পর্যন্ত বসেছিলেন, অপেক্ষা করছিলেন যে 10 জন বা তার বেশি লোক যদি কেউ আসেন সেক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন এবং পরবর্তী। কিন্তু জুনিয়র ডাক্তাররা কিন্তু যায়নি। মেল পাওয়ার পরেও জুনিয়র ডাক্তাররা যায়নি, কোনো পদক্ষেপও নেয়নি। তারা ওখানেই স্বাস্থ্য ভবনের সামনেই ধর্নাতে বসে আছে। এইটুকু চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, যে কোনো মেলও করেননি, কোনো সাড়াও দেয়নি। এইবার আসি ডাক্তারদের কথায়। জুনিয়র ডাক্তাররা এই মেল সম্বন্ধে কী বললেন? তারা তো মানে মাত্রাতিরিক্ত যে আক্রমণটা করলেন, সদর্থক আক্রমণ। আমি তাদেরকে বাহবা দিই, কারণ তারা বললেন যে মেলের প্রথমেই যেটা বললেন যে আমাদেরকে অপমান করা হয়েছে, অপমানিত বোধ করছি আমরা, কারণ ডিয়ার স্যার বলে মেলে সম্বোধন করা হয়েছে। এখানে স্যার ছাড়াও প্রচুর ম্যাডাম আছেন, তাদেরকে উল্লেখ করা হয়নি। ডিয়ার স্যার অ্যান্ড ম্যাডাম করতে হবে, এরপরে প্রত্যেকটা চিঠিতে ডিয়ার স্যার এবং ম্যাডাম করতে হবে। এবং তারা আরও অভিযোগ করলেন যে মুখ্যমন্ত্রী ওখানে বসে থাকবেন, মেলে সেই সম্বন্ধে মুখ্যমন্ত্রী ওনাদের সঙ্গে দেখা করতে চান, সে বিষয়ে তাদের মেলে কোনো উল্লেখ নেই। সুতরাং মুখ্যমন্ত্রী ব্যাপারটা আসছেই না, যে মুখ্যমন্ত্রী যদি দেখা করতে চাইতেন তাহলে মেলে উল্লেখ থাকতো, মেলে উল্লেখ থাকলে তারা যেতেন কি যেতেন না সেটা পরের কথা, কিন্তু উল্লেখ নেই। দ্বিতীয় কথা, মেলটা এসছে যার কাছ থেকে, ওই নিগম সাহেব, ওনারা তারই স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য সচিব, ওনারা জুনিয়র ডাক্তাররা তারই অপসারণ চাচ্ছে, তারই পদত্যাগ দাবি করছে। তো তার মেলে সাড়া দেওয়াটা তারা যুক্তিযুক্ত বলে মনে করেনি এবং সেই জন্যে তারা যায়নি। যথেষ্ট যুক্তিপূর্ণ কথা। এবং এর সাথে আরও তারা বলেছেন যে আমাদের যে 5টা দাবি আছে, সেই দাবিগুলিকে মেনে নিক সরকার আগে, তারপরে আমরা যাব। সেই 5টা দাবি তো আমরা আগে রেখেছি, এখন ওখানে গিয়ে তো কোনো লাভ নেই। আমাদের দাবিগুলি পূরণ হোক, আমরা তারপরে যদি আন্দোলন না তুলি তখন আমাদের বিষয়ে সরকার ভাবতে পারে, বা সরকার কোনো নেগেটিভ অ্যাপ্রোচ যদি নেয় সেক্ষেত্রে নিতে পারে। কিন্তু আমরা তো একটা ডিমান্ড রেখেছি, সেই ডিমান্ডের কি হলো? 5টা ডিমান্ড রেখেছি, খুবই সাধারণ ডিমান্ড, সেইটা রাখতে পারছে না সরকার। তাহলে সেই সরকারের ডাকে সাড়া দেওয়াটা যুক্তিযুক্ত বলে মনে করেনি জুনিয়র ডাক্তাররা, এবং খুবই জাস্টিফাইড বলে মনে হয়েছে। আমি একটা সাধারণ ব্যক্তি অ্যানালাইসিস করে যা দেখলাম, তাতে আমার মনে হয় যে জুনিয়র ডাক্তারদের পাল্লাটা ভারী এক্ষেত্রে সরকারের তরফ থেকে। জমে উঠেছে খেলা। এবার আর মমতা ব্যানার্জিকে ওইভাবে মানে ছেড়ে কেউ কথা বলছে না, কেউ ছেড়ে দিচ্ছে না, সেটা তারাও বুঝতে পারছে। এবং বুঝতে পারছে বলেই দেখুন, শরীফ হাসান বলে একটি ছেলে, যে নিজেকে দাবি করছে আরজি করে টিএমসিপি মানে তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিয়ন আছে, তার ভাইস প্রেসিডেন্ট বা ভাইস সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা ভাইস প্রেসিডেন্ট, এরকম একটা কিছু হবে। সে নিজে এসে বলছে, নিজে আজকে একটা সাক্ষাৎকার দিয়েছে টিভিতে, সেই সাক্ষাৎকারে জানি না সত্যি মিথ্যা, সে বলছে তাকে 3বার সিবিআই জেরা করেছে 3 দিন, এবং সে বলেছে যে কাজটি হয়েছে সেটি তার কারো একার করার ক্ষমতা নয়, সঞ্জয় রায় যদি করে থাকে তবে একা করতে পারেনি, সিসিটিভি ক্যামেরা নেই, পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেলে কেউ দেখতে পাবে না। এই সব কথার ভিত্তিতে সিবিআই কিন্তু তদন্ত করতে নেমে গিয়ে দেখেছে যে অনেক জায়গা আছে যে জায়গাগুলিতে প্রবেশ করা এবং বেরিয়ে যাওয়ার কোনো সিসিটিভির সার্ভিলেন্সের মধ্যে পড়ছে না, ওই জায়গাগুলি পড়ছে না, এরকম অনেক জায়গা পেয়েছে। সুতরাং ক্রাইম কোথায় হয়েছে, ক্রাইম করে কিভাবে বেরিয়ে গেছে এই সিসিটিভির আওতায়, যারা ওইখানে কাজ করে তারা তো জানে যে এইখানে আছে কি এইখানে নেই, সিসিটিভি কোথায় লাগানো আছে, কোন দিক দিয়ে আমি সেফ থাকবো, কোন দিক দিয়ে আমি বেরিয়ে গেলে আমাকে কেউ কিছু করতে পারবে না। এটা তো গেলে একটা পার্ট।
সেই ছেলেটি বলছে, শরীফ হাসান যে ছেলেটি, সেই ছেলেটি বলছে যে সকাল 10টার সময় সন্দীপ ঘোষ তাকে ফোন করে, এবং সে বলছে যে আমি অত্যন্ত ঘনিষ্ঠ সন্দীপ ঘোষের, উত্তরবঙ্গ লবির সে ছেলে। সে বলছে যে আমি অত্যন্ত ঘনিষ্ঠ সন্দীপ ঘোষের। সে আমাকে, স্যার আমাকে ফোন করে 10টার সময় বলে যে তোরা দলবল নিয়ে চলে যা, নিচে থেকে পুলিশকে চাপ দে যাতে যত তাড়াতাড়ি সম্ভব সেই ঘটনা মানে মিটে যায়, মানে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটাকে মিটিয়ে দে, মানে যা বডিটাকে ওখান থেকে আউট করে দে। তাহলে ভাবুন, এটা জানি না এটা কোনো কেন করছে টিএমসিপি ভাইস প্রেসিডেন্ট বলে নিজেকে পরিচয় দিয়ে এসে টিভির সামনে কেন এই কথাগুলি বলছে, এর বাইরে কোনো রাজনীতি আছে কি না, বা জুনিয়র ছাত্রদেরকে এই কোনো প্রভাবিত করবে কি না, এইসব ব্যাপারে এইসব নিয়ে আমি কিছু বলতে পারবো না এই মুহূর্তে, কারণ আমি কিছুক্ষণ আগে খবরগুলি পেয়েছি, যার পরে অ্যানালাইসিস করে আমার ওঠা সম্ভব হয়নি। আমি আপনাদেরকে জাস্ট ঘটনাটা জানালাম। আরেকটা ঘটনা বলি, পোস্টমর্টেমের ডক্টর রীনা দাস বা এরকম কিছু একটা হবে, তিনি কিন্তু ওই দিন একটা নোট লিখেছিলেন, যেখানে লিখেছিলেন যে যখন টালা থানা থেকে বলা হয় যে টালা থানার ওসি যখন বলে 4টের পরে পোস্টমর্টেম, মানে ওই 6টার দিকে পোস্টমর্টেমের ব্যাপারটা আসে, তখন বলা হয় ওই মেয়ে ডাক্তারটি লিখেছিলেন, যিনি পোস্টমর্টেমের দায়িত্বে ছিলেন, তিনি লিখেছিলেন যে 4টের পরে পোস্টমর্টেম করা যাবে না, এর জন্য আমাকে স্পেশাল অর্ডার দিতে হবে। এবং স্পেশাল অর্ডারটা 2019 সালের একটা স্বাস্থ্য ভবনেরই একটা অর্ডার আছে যে 4টের পরে কোনো পোস্টমর্টেম হবে না, 4টে পর্যন্ত যে পোস্টমর্টেমগুলি হবে তার রিপোর্ট, মানে তার লিস্ট এবং তার সমস্ত ডিটেলস 3টের মধ্যে কমপ্লিট করে দিতে হবে, বিকেল 3টের মধ্যে। ওখানেও কিন্তু ওই সচিবদেরই কারো সই আছে ওই অর্ডারে, 2019 সাল, এমন কিছু পুরনো 4 বছর আগে। তারপরে সেটা কিন্তু অ্যামেন্ড হয়নি, যে নতুন করে অ্যামেন্ড হলো, নতুন করে সেটাকে আবার নতুন করে, এখন বলা যায় না এই 9 তারিখের আগেই হয়তো একটা অর্ডার ওই 8 তারিখে ব্যাক ডেটে সই করে বসে থাকলো ওই সন্দীপ ঘোষই করতে পারে, সন্দীপ ঘোষই করে দিতে পারে যে এই অর্ডার ছিল, ফলস সই দিয়েও করতে পারে, বলা যায় না। এদের তো কোনো বিশ্বাস নেই, যারা প্রমাণ লোপাট করছে, প্রমাণ লোপাট করে তারপরে বড় বড় ডায়লগ দিচ্ছে। সিবিআই আজকে ওটা নিল না, ওদেরকে হেফাজতে নিল না, বললো আমাদের দরকার নেই। যদিও এখন একটা ব্যাপার আছে, 90 দিন সিবিআই রাখতে পারবে, তো আগেই 8 দিন চলে গেছে, সুতরাং সময়টাকে হয়তো প্রাধান্য দিচ্ছে, পরবর্তীকালে তদন্তের স্বার্থে হয়তো দরকার পড়বে, সেই জন্য পরবর্তীকালে আবার নেবে। তো আজকে রিমান্ডে নিয়ে 7 দিন রেখে 15 দিন নষ্ট করার কোনো যৌক্তিকতা মনে করেনি সিবিআই। আমি আইনের লোক না, তবে আমি আইন লোক না হয়েও আইন সম্বন্ধে অনেক খোঁজখবর রাখার চেষ্টা করি আপনাদের জন্য। এবার যেটা বলছিলাম, ওই যে ডক্টর পোস্টমর্টমের রীনা দাস, সে লিখে দেয় যে 4টের পরে করতে গেলে স্পেশাল পারমিশন দরকার। তার উত্তরে টালা থানার ওসি লেখেন বিভাগীয় প্রধানকে, যে পোস্টমর্টেমের যে ফরেন্সিক হেড আছে, ডিপার্টমেন্টের ফরেন্সিক হেডের কাছে লেখে যে এটা একটা স্পেশাল কেস হিসাবে ট্রিট করে আর্জেন্ট বেসিসে করতে হবে, এটা আমার উপরে চাপ আছে। ভাবুন, এরপরেও তারা বলছে যে প্রমাণ আমরা লোপাট করিনি, কারণ দেহটা পুড়িয়ে দিলে প্রমাণ শেষ। বাবা মা বলছে আমরা চাইছিলাম দেহটাকে রাখতে, কিন্তু রাখতে পারিনি পুলিশের চাপে। সাধারণ লোকজন কিন্তু কারো কথাই শুনছে না, আমি কালকে একটা বলেছিলাম যে হ্যাঁ আমরা তো উৎসবে আছি, আমরা যে এই যে প্রতিবাদটা করছি এটাই তো আমাদের কাছে উৎসব, বড় উৎসব, প্রতিবাদের এত বড় উৎসব। স্বাধীনোত্তর ভারতবর্ষ, স্বাধীনতা তো হয়নি, স্বাধীনোত্তর ভারতবর্ষ কোনোদিন দেখেনি এই শান্তিপূর্ণ উৎসব, প্রতিবাদের শান্তিপূর্ণ উৎসব কেউ দেখেনি। আজকে পৃথিবীতে অনেক বড় বড় এরকম প্রতিবাদ হয়েছে, কিন্তু সেগুলি ছিল সব সহিংস। আপনি সাদ্দাম হোসেনকে বলেন, গদ্দাফিকে বলেন, লেটেস্ট শেখ হাসিনাকে বলেন, সব ছিল সহিংস আন্দোলন, কিন্তু এটা একেবারেই অহিংস আন্দোলন। গান বাজনা, রবীন্দ্রনাথ, নজরুল, পথনাটিকা, নৃত্যনাটিকা, এইসব নিয়েই পড়ে আছে মানুষজন। উৎসব তো চলছে, প্রতিবাদের উৎসব,
মাননীয়া, আপনার যদি এর পরেও যদি বোধোদয় না হয়, পাবলিকের সেন্টিমেন্ট আপনি বুঝতে পাচ্ছেন না। আমাদের বয়স হয়ে গেছে, তো একটা কথা আছে যে বয়স হয়ে গেলে বোধ শক্তিটা কমে যায়। আমি জানি না আপনি কার পরামর্শে কি চলছে। আমি আগাগোড়াই বলেছিলাম যে আপনার সময় হয়েছে, সবারই একটা বিশ্রামের সময় আছে, আপনি রেস্ট নিন, আপনি শান্তিতে থাকুন, কিন্তু সেন্টিমেন্টটা বুঝুন। সেন্টিমেন্ট কিন্তু মারাত্মক, মারাত্মক। এই শান্তিপূর্ণ সেন্টিমেন্ট কতটা ভয়ঙ্কর হতে পারে আগামী দিনে কিন্তু আপনাকেই দেখতে হবে। খারাপভাবে নেবেন না, আমার কথাটাকে ডিপলি ভাবার চেষ্টা করবেন যদি আপনার কাছে আমার রেকর্ডটা পৌঁছায়। চালাকি করা যায়, কিন্তু সব সময় করা যায় না, সব সময় করা উচিতও নয়। আপনি খুব ভালো করেই জানেন কিভাবে এই কেসটা ঘুরে গেছে, কিভাবে সাজানো হয়েছে, কে কে আছে, কিভাবে আছে। তাদেরকে বাঁচাতে গিয়ে নিজেকে বিপদে ফেলার যৌক্তিকতা আমি খুঁজে পাই না। যাই হোক, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হব আপনাদের আরও ভালো ভালো তথ্য সম্বলিত অনুবাদ নিয়ে এসে আপনাদের সামনে বিশ্লেষণ করতে পারব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।